আসসালামু আলাইকুম। আমি রুমেনা বেগম, মহানগর এডেল স্কুল অ্যান্ড কলেজে সমাজবিজ্ঞানের ম্যাডাম। কেমন আছেন বাবা আপনারা? আশা করি সুস্থ মন এবং শরীর নিয়ে ভালো আছেন। ভালো থাকেন, সবসময় আল্লাহর কাছে এই দোয়া করি। আজ আমরা অধ্যায় 2 পার্ট 4-5 পড়ব। গত ক্লাসে আমরা 2-3 পড়েছি। আপনারা সবাই বইটা নিয়ে বসেন সামনে। আমরা গুরুত্বপূর্ণ লাইনগুলো আমরা আন্ডারলাইন করে দেব, কারণ যেহেতু আমাদের এখান থেকে জ্ঞানমূলক, অনুধাবন, বিভিন্ন বর্ণনামূলক প্রশ্ন থাকতে পারে, আমরা সেহেতু ইম্পর্টেন্ট লাইনগুলো দাগাবো। আমি যেগুলি দাগাতে বলবো সেগুলো দাগাবেন। আপনারা সবাই বই নিয়ে বসেন। আজ আমাদের আলোচ্য বিষয় হয়েছে বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের লোক সংস্কৃতি ও এর বিভিন্ন উপাদান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি। এখন লোক সংস্কৃতিটা কি? যুগ যুগ ধরে মানুষ যে সংস্কৃতি লালন করে আসছে তাকেই লোক সংস্কৃতি বলে। লালন মানে কি? পালন করে আসছে। যেমন আমরা নববর্ষ পালন করি, পয়লা বৈশাখ, ঈদুল ফিতর, এরকম যুগ যুগ ধরে। এটা হচ্ছে লোক সংস্কৃতি। এই লোক সংস্কৃতিটা আমরা আবার সাধারণ অর্থে বুঝি কি? সাধারণ মানুষ ও সমাজের সংস্কৃতি। এই লোক সংস্কৃতিটা বিভিন্ন প্রজন্ম থেকে হাজার বছর ধরে বিভিন্ন প্রজন্ম থেকে বিভিন্ন প্রজন্মে ছড়িয়ে পড়ে প্রাচীনকাল থেকে লোক সংস্কৃতি। আপনারা আবার লাইনটা দাগান। বাংলাদেশের আদিকাল থেকে মানুষ লোক সংস্কৃতি পালন করে আসছে। মানুষ কখন থেকে লোক সংস্কৃতি পালন করে আসছে এটা জ্ঞানমূলক থাকতে পারে। আদিকাল থেকে মানুষ লোক সংস্কৃতি পালন করে আসছে। এখন লোক সংস্কৃতির যাত্রা শুরু হয়েছে কখন? গ্রামীণ কৃষিজীবী সমাজের মধ্যে থেকে। এই সংস্কৃতিটা, এটা নিচে আন্ডারলাইন করেন। লোক সংস্কৃতিটা কিভাবে কখন থেকে যাত্রা শুরু হয়েছে? তাহলে গ্রামীণ কৃষিজীবী সমাজের মধ্যে থেকে। এখন লোক সংস্কৃতির আমাদের নানাভাবে লোক সংস্কৃতির বিভিন্ন ধারা সৃষ্টি হয়েছে। এই ধারাগুলো যেমন ভীতি থেকে, গায়ে হলুদ অনুষ্ঠান, রোগ মুক্তির জন্য, চোখে লাগা থেকে বাঁচার জন্য, বৃষ্টি নামানোর জন্য। এখন আমরা একটা পয়েন্ট আলোচনা করবো। এগুলি কিন্তু লোক সংস্কৃতির ধারণা। আপনারা পয়েন্টগুলো ছোট ছোট আছে, একটু মনোযোগ সহকারে পড়বেন, তাহলে বুঝতে পারবেন। এখন ভীতি হলো লোক সমাজে ভূতের অস্তিত্ব অনেক পুরাতন। লোক সমাজে ভূতের অস্তিত্ব অনেক পুরাতন। কারণ তখন মানুষ মনে করতো মানুষ মারা গেল তার আত্মা ভূত হয়ে বেড়ায়। তাই তারা বিভিন্ন ভূতকে তারা বিশ্বাস করে। যেমন পেঁচাপেচি, শাকচুন্নি, মামদো ভূত, তারপর পেতনি ইত্যাদি। এসব ভূত থেকে তারা ভূতে দিয়ার থেকে তাড়ানোর জন্য, এসব ভূতকে তাড়ানোর জন্য তারা বিভিন্ন কি করতো? ঝাড়ফুঁক, হলুদ পোড়া, মরিচ পোড়া ইত্যাদি কাজ করে থাকতো তখন থেকে লোক সমাজের লোক। এখন গায়ে হলুদ অনুষ্ঠান আমাদের বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান ও সংস্কার লালন করে আসছে। রোগ মুক্তির জন্য সেই সময়কার মানুষ কি করতো? হিন্দু পুরোহিত এবং মুসলমানরা মৌলবী এবং পীর, এদের কাছ থেকে রোগ মুক্তির জন্য তাবিজ কবজ দিত। কেউ হাতে, বাহুতে, কেউ কোমরে, গলায়। তখন তারা কি করতো? রোগ মুক্তির জন্য তখন করতো, এই তাবিজ ব্যবহার করতো। এই হলো রোগ মুক্তির জন্য। চোখে লাগা থেকে বাঁচার জন্য। চোখে লাগা থেকে তখনকার সময় কি করতো? লোক সমাজে বিশ্বাস করতো বাচ্চার উপর অশুভ দৃষ্টি পড়লে বাচ্চার অমঙ্গল হতে পারে। এই ধারণা পোষণ করে তখন তারা কি করতো? বাচ্চাদেরকে এই কপালে টিপ দিয়ে দিত। এটা তারা চোখে লাগা থেকে বাঁচার জন্য। চোখে লাগা কিন্তু এটা একটা জ্ঞানমূলক থাকতে পারে যে চোখে লাগা কি? লোক সমাজে বিশ্বাস, এটা নিচে আন্ডারলাইন করেন। লোক সমাজে বিশ্বাস রয়েছে বাচ্চার উপর অশুভ দৃষ্টি পড়লে ক্ষতি হতে পারে। সাধারণত একে এক চোখা লাগা বলে। এটা আমাদের জ্ঞানমূলক থাকবে। এক চোখা লাগা কি? তারপরে আমরা কি করবো? বৃষ্টি নামানোর জন্য। সে সময় অনেকদিন খরা এবং বৃষ্টি না হলে কৃষক খুব চিন্তায় পড়ে যেত। তখন কিন্তু চাষাবাদের জন্য ক্ষতি হয়ে যেত ফসল। তখন গ্রামের মেয়েরা কি করতো? তারা বৃষ্টি নামানোর জন্য গ্রামের মেয়েরা অনুষ্ঠান করতো। তারা কি করতো? কুলা নিয়ে বিভিন্ন গান করতো, বৃষ্টির জন্য গান কাটে, ছড়া কাটে। তখন তারা কুলার উপর পানি ঢেলে দিত। তারা মনে করতো আকাশ থেকে বুঝি বৃষ্টি নামবে। এই হলো আমাদের লোক সংস্কৃতির বিভিন্ন ধারণা।
বিভিন্ন ধারণা। এখন আমরা লোক সংস্কৃতির উপাদান পড়ব। লোক সংস্কৃতির উপাদানগুলো পড়ার আগে লোক সংস্কৃতিটা কি এটা আমরা জেনে নেব। লোক সংস্কৃতির উপাদানটা কি? লোক সংস্কৃতির উপাদান দুই প্রকার, তো এটা পড়ার আগে উপাদানটা কি। যেসব বিষয়ে লোক সংস্কৃতির পরিচয় রয়েছে, যেসব বিষয়ে লোক সংস্কৃতির পরিচয় রয়েছে তাকে লোক সংস্কৃতির উপাদান বলে। এটি আবার দুই ভাগে ভাগ করা যায়, বস্তুগত উপাদান, অবস্তুগত উপাদান। যে লোক সংস্কৃতির যেসব উপাদান ধরা যায়, লোক সংস্কৃতির যেসব উপাদান ধরে যায়, আমরা এখন বস্তুগত উপাদানটা পড়ব। বস্তুগত উপাদান, লোক সংস্কৃতির যেসব উপাদান ধরা বা ছোঁয়া যায় তাকে বস্তুগত উপাদান বলে। যেমন নকশি কাঁথা, মৃৎশিল্প, কাঁসা শিল্প, তাঁত শিল্প, এদেরকে আমরা ধরে ধরে করতেছি না, ধরে আবার ছোঁয়া যায়, সেগুলো হচ্ছে বস্তুগত উপাদান। আর অবস্তুগত উপাদান লোক সংস্কৃতির যে সমস্ত উপাদানগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, একটা চিন্তা থেকে জন্ম হয় এবং মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে, সেই সমস্তগুলো হলো অবস্তুগত উপাদান। যেমন লোকগীতি, লোকচিকিৎসা, লোকক্রিয়া, প্রবাদ প্রবচন, এগুলো হলো আমাদের অবস্তুগত উপাদান। এভাবে লোক সংস্কৃতির উপাদানটা দুই প্রকার, আমরা এটা ভালো করে মুখস্থ করে ফেলবো, কারণ এটা আমরা সোজা এমনি পাবো। এইগুলো আমাদের লোক সংস্কৃতির উপাদান। এখন আমরা বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতিটা পড়ব। ক্ষুদ্র নৃগোষ্ঠী, বাংলাদেশের বেশিরভাগ মানুষই মুসলমান, বেশিরভাগ মুসলমান বাস করে। এছাড়া এই মুসলমানদের পাশাপাশি আমাদের অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোক রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতির লোক রয়েছে। যেমন চাকমা, মারমা, গারো, হাজং, ত্রিপুরা, রাখাইন, বিভিন্ন সম্প্রদায়ের লোক রয়েছে। এদের কিছু সংস্কৃতি রয়েছে, আমরা এদের সংস্কৃতিগুলো এখন পড়বো। অনেক সম্প্রদায়, অধিকাংশ বাংলাদেশে অধিকাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বাস করলেও বেশিরভাগ বাস করে পার্বত্য চট্টগ্রামে। এই সমস্ত এলাকা কারা কারা বাস করে? চাকমা, ত্রিপুরা, হুমরি সহ আরও অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী। এটা আপনারা একটু বড় প্রশ্ন অনুধাবনমূলক হতে পারে যে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস কোথায় কোথায়। এখন আমরা প্রথম লাইনটা পড়লাম, বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে কারা কারা বাস করে? চাকমা, মারমা, ত্রিপুরা ইত্যাদি। আর বৃহত্তর ময়মনসিংহে বাস করে গারো ও হাজং। সিলেট অঞ্চলে বাস করে খাসিয়া এবং খাসিয়া আর মণিপুরিয়া। আর চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, রংপুরে বাস করে হলো সাঁওতাল এবং উরাওরা। আর কক্সবাজার, পটুয়াখালীতে বাস করে রাখাইনরা। কি বাবা, বুঝতে পারলেন? এটা হলো বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীরা কোথায় কোথায় বাস করে। এখন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতিগুলো আমরা আলোচনা করব। ধর্ম কি? ধর্ম, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ একসময় কী করতো? ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ একসময় প্রকৃতির পূজা করতো। প্রকৃতিটাকে তারা মনে করতো, এই মমত্ববোধ ভক্তি এখনও তাদের মধ্যে জাগেনি। তারা প্রকৃতিটাকে দেবতার সমতুল্য মনে করতো। তারা বিশ্বাস করতো মানুষ প্রকৃতির দান, কিন্তু মানুষ প্রকৃতির অধীন, কিন্তু প্রকৃতি মানুষের অধীন নয়। এটা আপনারা আন্ডারলাইন করে রাখেন। তারা কি বিশ্বাস করতো? মানুষ প্রকৃতির অধীন, কিন্তু প্রকৃতি মানুষের অধীন নয়। তারা কি করতো সবসময়? তারা আবার অনেক সম্প্রদায়, অনেক নতুন ধর্ম গ্রহণ করতো এদের মধ্যে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে। যেমন চাকমা, মারমা, রাখাইনরা বৌদ্ধ ধর্ম গ্রহণ করতো। চাকমা, মারমা, রাখাইনরা কোন ধর্ম গ্রহণ করতো? বৌদ্ধ ধর্ম। আর গারো, সাঁওতাল, উরাওরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করতো। এভাবে তারা কি করছে? বিভিন্ন প্রকৃতির প্রার্থনা বিষয় পরিণত হতো, বিভিন্ন প্রাকৃতিক সত্তা তাদের মাধ্যমে। এছাড়া বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীরা তারা গোত্রের প্রতীক হিসাবে প্রকৃতির বিভিন্ন উপাদান, যেমন গাছপালা, পশু পাখিকে গোত্রের প্রতীক হিসেবে মনে করতো। এটাও আপনারা আন্ডারলাইন করে রাখেন। আমাদের এই পয়েন্টগুলো আমরা অল্প অল্প করে পড়বো, কিন্তু আমরা মেন পয়েন্টগুলো পড়বো, কারণ এই পয়েন্টগুলো বর্ণনা অনেক বড় আকারে। আমি যে লাইনগুলো বলে দিচ্ছি আপনারা এই লাইনগুলো পড়লে হবে, কারণ এই লাইনগুলো ইম্পর্টেন্ট। তাহলে আবার বলছি বাবা, ধর্মটাকে তারা কি করতো? বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী কি করতো? প্রকৃতির উপাদান, গাছপালা, পশু পাখি, ওরা কি করতো? এটা গোত্রের, ওদের সম্প্রদায়ের প্রতীক হিসাবে ওরা ব্যবহার করতো। এবার হলো আনন্দ উৎসব। আমরা 2 নম্বর পয়েন্টটা চলে গেলাম। আনন্দ উৎসব, বাংলাদেশে প্রায় সকল নৃগোষ্ঠী মানুষ নাচ গানের মাধ্যমে আনন্দ উৎসব করতো। সকল ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষ আনন্দ উৎসব করতো। এই জন্য তারা কিন্তু রাধা কৃষ্ণের উদ্দেশ্যে তারা যে নৃত্য করতো সেটাকে গোপী নাচ বলে। সেটাকে কি নাচ বলে? গোপী নাচ। এই লাইনটা আন্ডারলাইন করেন। তারা কি করতো? রাধা কৃষ্ণের উদ্দেশ্যে নাচ করা। এটা মণিপুরীদের কাজ। রাধা কৃষ্ণের উদ্দেশ্যে তারা যে নাচ করতো এটাকে গোপী নাচ বলে। এটা হলো জ্ঞানমূলক, এটা জ্ঞানমূলক থাকতে পারে। এই লাইনটা আন্ডারলাইন করে নেন। বসন্তকালে তারা কি করতো? জাঁকজমকের সাথে হোলি উৎসব পালন করতো। এমনকি ওরা ফাগুন মাসে তারা বর্ষ গণনা করতে শুরু করতো। এছাড়া কি করতো? তারা ফাগুনকে তারা পয়লা বড় বর্ষণ শুরু করতো। নববর্ষকে তারা বরণ করে পালন করতো ফাগুয়া।
এছাড়া সাঁওতালরা সোহরাই উৎসব পালন করতো। তারপরে ইয়ারা নানা ধরনের পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বৈশুক, সাংগ্রাই, বিজু এই তিনটাকে একত্রে করা, এরা একত্রে করে একটা যে উৎসব পালন করে সেটাকে বৈশাখী বলে। এটা আপনাদের অনুধাবনমূলক থাকতে পারে। বৈশাখী কি? বৈশাখী এটা আপনাদের ওই সৃজনশীল প্রশ্নে খ আছে, দেখবেন 2 নম্বর প্রশ্নে। বৈশাখী কি? আবারও বলছি, পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বৈশুক, সাংগ্রাই, বিজু এই তিনটাকে সমন্বয় করে একত্রিত করে যে উৎসব করতো সেটা হলো বৈশাখী। তাহলে আমরা এটা বুঝতে পারলাম বাবা, এই বৈশাখী তারা এইভাবে পালন করতো। এবার হলো লোকবিশ্বাস। এই লোকবিশ্বাস, আনন্দ উৎসবের পরে লোকবিশ্বাস। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যেও কিছু বিশ্বাস রয়েছে। বাংলাদেশের মানুষদের মতো অন্যান্য সম্প্রদায়ের মধ্যে থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী নানা ধরনের কাজে তারা বিশ্বাস করতো, নানা ধরনের কিছুতে। যেমন মণিপুরীরা কি করতো, ওরা পূর্ণিমা, মণিপুরী এবং অন্যান্য বৌদ্ধরা কি করতো, তারা পূর্ণিমা এবং অমাবস্যা রাত তারা তাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। তারা কি করতো, পূর্ণিমার রাতে ধর্মীয় ও সাংস্কৃতিক সব উৎসব তারা পালন করতো। কারা? মণিপুরীরা। কখন? অমাবস্যা আর পূর্ণিমার রাতে। এছাড়াও কি করতো, তারা কি করতো, ওই যে ইয়ার সময় নানা সংস্কার প্রবর্তন করতো তারা। যেমন ওরা বিশ্বাস করতো পৌষ মাসে গৃহ নির্মাণ এবং ঘর তৈরি করা এবং ঘরের ছাউনি দেওয়া নাকি অশুভকর। তারা ওটা করতো না। পৌষ মাসে গৃহ নির্মাণ ছাউনি তারা অকল্যাণকর মনে করতো। আর গারোরা বিশ্বাস করতো কি, তারা রাতের বেলা ঝাড়ু দিয়ে ঘর থেকে ময়লা বাইরে ফেলা যাবে না। এরা কারা বিশ্বাস করতো? এরা গারোরা। এগুলো নিচে বাবা আন্ডারলাইন করেন। এছাড়াও মাঘ মাসে যারা কি করতো, বর্মনরা মাঘ মাসে মূলা খাওয়া উচিত না। বর্মনরা মনে করতো মাঘ মাসে মূলা খাওয়া উচিত না, তারা মাঘ মাসে মূলা খেত না। এছাড়া খিয়াংরা কি করতো, খিয়াংরা মনে করতেন সন্তানকে, খিয়াং সম্প্রদায় মনে করতো নবজাতক বাচ্চাকে ছুতে হলে আগে আগুনে হাত দিয়ে হাতটা গরম করে, তাহলে নবজাতক ছোট বাচ্চাকে ছুতে পারবে, তা না হলে অমঙ্গল হবে বাচ্চা। ওরা এই ধরনের বিভিন্ন লোকবিশ্বাস, ওরা বিভিন্ন ধরনের অন্ধবিশ্বাসে তারা বিশ্বাসী ছিল। আর এখন আবার আমরা বিয়েটা কি? অধিকাংশ এই যে বিয়ে, আমরা 4 নম্বর পয়েন্টটা নিয়ে আলোচনা করছি বাবা। বিয়ে কি? অধিকাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী পাত্র পাত্রী একে অপরকে পছন্দ করলো, তাদের বিয়েটা কিন্তু সম্পন্ন হতো পারিবারিক এবং সামাজিক নিয়মে। কারণ কিসের জন্য? তারা মনে করতো যে পারিবারিক এবং সামাজিক নিয়মে বিভিন্ন গোত্রের মধ্যে আবার ওরা বিয়ে করতো না, একটা রীতি ছিল। তারা মনে করতো যে পারিবারিক নিয়মে যদি বিয়ে না করে, তারা মনে করেন তারা সংসার সুখের হবে না। পাংখেরও তাই মনে করতো, বিয়ে করতে গিয়ে তারা বিভিন্ন বংশমর্যাদা দেখতো। এছাড়া বিয়ে করতে, যেমন পাংখেরা মনে করতো জুলাই মাসে বিয়ে করাও তাদের জন্য অশুভকর। পাংখের এরা কি করতো, জুলাই মাসে বিয়ে করলে সংসার সুখের হয় না, ওরা এটা মনে করতো। এই জন্য ওরা জুলাই মাসে বিয়ে করতো না। মাহাতুয়ারাও অগ্রহায়ণ মাসে বিয়ে করতেন, মাহাতুয়া। এছাড়াও কি করতো, খাসিয়া এবং গারো সম্প্রদায়েরা সর্বকনিষ্ঠ কন্যা, খাসি এবং গারো নৃগোষ্ঠীর সর্বকনিষ্ঠ কন্যা সর্বময় ক্ষমতার অধিকারী, সব সম্পত্তির অধিকারী, তাই সর্বকনিষ্ঠ কন্যা পাবে, মানে সবচেয়ে ছোট মেয়ে পাবে সব সম্পত্তির অধিকারী। এমনকি ছোট মেয়ে বিয়ে হলে এই মেয়ের জামাই বাধ্যতামূলক স্ত্রীর সাথে বসবাস করতে হবে। এগুলো ছিল তাদের বিয়ের ব্যাপারে এদের বিভিন্ন লোকবিশ্বাস। লোক সমাজে পোশাক ও অলংকার কি করতো, ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকাংশ মানুষ নিজেদের পোশাক নিজেরাই তৈরি করতেন। ছেলেরা কিন্তু চাকমা, পুরুষেরা প্রধানত কি পরতো, লুঙ্গি আর শার্ট। আর মেয়েরা সাধারণত নিচের অংশ লাল ও কালো রঙের পোশাক পরত। মেয়েরা কি করতো, লাল আর কালো রঙের পোশাক পরতো। এবং এই পোশাক পরে এর নাম হলো পিনন। আমরা এটাও লাইন দাগাবো, পিনন কি করতো, মেয়েরা কি করতো, চাকমা মেয়েরা, পুরুষেরা পোশাক ও লুঙ্গি পরতো, লুঙ্গি এবং শার্ট পরতো। আর মেয়েরা নিচের অংশ লাল এবং সাদা পোশাক পরতো। উপরে একে নাম হলো পিনন। উপরে অংশে এক ধরনের ব্লাউজ পরতো, এটা পিনন তো বলে। আর উপরের অংশে এক ধরনের ব্লাউজ পরতো। মেয়েরা পোশাক পরে, তাদের এই পোশাকে, ব্লাউজের পোশাকটাকে বলা হয় থামি। আমরা 5-এ পড়েছিলাম থামি, পিনন, হাদি কি, এগুলো কিন্তু আমরা পড়েছি 5-এ, তাই না? তবে এভাবে করতো। এছাড়া চাকমা মেয়েরা কি করতো, অলঙ্কার হিসেবে নেকলেস, কানের দুল, পুঁতির মালা, তারপরে খোপায় বিভিন্ন ফুল দিত। আবার সাঁওতাল মেয়েরাও হাত, গলা, কান ও পায়ের আঙ্গুলে বিভিন্ন ধরনের অলঙ্কার পরতো। এরা এভাবে পোশাক এবং অলঙ্কার পরতো। গারো নারীদের ঐতিহ্য পোশাক ছিল দকমান্দা, দক শাড়ি।
গারো মেয়েদের ঐতিহ্য পোশাকের নাম ছিল দকমান্দা এবং দকশাড়ি। এবার খাদ্য ও পানীয়, কোনো কোনো ক্ষুদ্র পোশাক অলঙ্কার চলে গেলে এবার খাদ্য ও পানীয়। কোনো কোনো ক্ষুদ্র নিগোষ্ঠীটা কী করতো, যায় অনেকটা বিশিষ্ট প্রাণীকে তারা গোত্রের প্রতীক হিসেবে মনে করত। তারা বলতো যে এই বিশ্বাসকে তারা টোটেম বলে। এই বিশ্বাস তারা যে একটা নির্দিষ্ট প্রাণীকে এরা গোত্রের প্রতীক বলতে পারে, এটাকে টোটেম বলে। টোটেম, এটা আপনারা নিচে আন্ডারলাইন করে। তাহলে ক্ষুদ্র নিগোষ্ঠীরা কী করতো, বিশ্বাস করতো একটি নির্দিষ্ট প্রাণীকে এরা গোত্রের প্রতীক মনে করতো এবং এই বিশ্বাসকে টোটেম বলে। টোটেম কি, টোটেম যদি আসে তাহলে আপনারা এই উত্তরটা এখান থেকে নিতে পারেন। এছাড়া কোনো ধরনের নেশা জাতীয় খাদ্য তারা খাওয়া নিষিদ্ধ ছিল, মাংস খাওয়া নিষিদ্ধ ছিল। তারপরে এরা কি করতো, ধর্মীয় উৎসব দিতে মাছও তাদের নিষিদ্ধ ছিল। এছাড়া তারা শুটকি মাছ গারোদের প্রিয় খাদ্য ছিল শুটকি মাছ। ওরা কি করতো, পিঠাপুলি তৈরি করতো। তারা পিঠাপুলি দিয়ে তারা আনন্দ উৎসব করতো। ভাদ্র মাসের 13 তারিখে পিঠা তৈরির উৎসব করতো। ওরা কারা করতো, ওরা করতো কত তারিখে, ভাদ্র মাসের 13 তারিখে। এই লাইনগুলো আন্ডারলাইন করে নেবেন। এভাবে তারা পার্বত্য চট্টগ্রামের অধিকাংশ ক্ষুদ্র নিগোষ্ঠীর কাছে নাপ্পি এক ধরনের শুটকি মাছ। এটাও এক ধরনের শুটকি মাছ। আমরা 5 ক্লাসে পড়েছিলাম নাপ্পি কি। এটাও পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নিগোষ্ঠীদের এক ধরনের খাবার ছিল নাপ্পি, যা তারা শুটকি মাছ হিসাবে খেত। এভাবে তারা খাদ্য পানি হিসেবে খেয়ে থাকতো। এভাবে বাবা আমরা লোকসংস্কৃতির বিভিন্ন ধারাগুলো পড়লাম। লোকসংস্কৃতিটা কি পড়লাম, লোকসংস্কৃতির উপাদান কয় প্রকার এটা পড়লাম। বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতিটা এটা পড়লাম। আমরা এই পয়েন্টগুলো আমরা যে লাইনগুলো আমি বললাম বাবা, ওই লাইনগুলো পড়লেই আপনাদের হয়ে যাবে। আমাদের এই অধ্যায় মোটামুটি আল্লাহর রহমতে শেষ। আপনারা যদি একটু পড়েন ইনশাল্লাহ আপনাদের এটা আয়ত্তে চলে আসবে। আমরা আমাদের আর 2টা সৃজনশীল আছে, 2টা সৃজনশীলটা আমরা দিয়ে দিই, কারণ আগামী ক্লাসে আবার পরবর্তী অধ্যায়ে আমরা যেতে পারবো। আপনারা বাসায় পড়ে ফেলবেন, কারণ যেহেতু আমাদের প্রতিদিন ক্লাস না, তো আপনারা পড়তে পারবেন। আর চ্যাপ্টারটা অনেক ইজি, একটু পড়লে আপনারা সেটা বুঝতে পারবেন। এবার আমরা বহুনির্বাচনী প্রশ্নগুলো একটু দেখি। নবান্ন উৎসব হয় কোন ঋতুতে? বর্ষা, শরৎ, হেমন্ত, শীত। হেমন্ত ঋতুতে। হেমন্তের মধ্যে রাইট দেন। তারপরে দেখেন বাংলাদেশের সংস্কৃতির বৈচিত্র্য রয়েছে, কারণ বাঙালি সংকর জাতি, এদেশে ঋতুর বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন ভাষাভাষীর লোকজনের অবস্থান। নিচের কোনটি সঠিক? ক, খ, গ, ঘ নাম্বার। কারণ প্রথম এই 3টা পয়েন্টই এখানে হবে। বাংলাদেশের সংস্কৃতিতে বৈচিত্র্য রয়েছে, কারণ এখানে বাঙালির সংকর জাতি, বাংলাদেশ ঋতু বৈচিত্র্যপূর্ণ, বিভিন্ন ভাষাভাষীর লোকজনের অবস্থান। এখন নিচের উদ্দীপকটা দেখেন। নিচের উদ্দীপকটা আমরা এখন টাইম জন্য পড়তেছি না, খালি উত্তরটা বলে দিচ্ছি। উদ্দীপকে বাংলাদেশকে কোন দুর্যোগকে ইঙ্গিত করা হয়েছে? এখানে জলোচ্ছ্বাস, অনাবৃষ্টি, নদী ভাঙন, বন্যা। নদী ভাঙনটা রাইট দিবেন। 4 নাম্বার দেখেন, উক্ত প্রাকৃতিক দুর্যোগ হলো মতি মিয়ার মতো এদেশের মানুষের খুশি হওয়ার প্রধান কারণ কি? জলবায়ুর বিশেষ প্রভাব, নদ নদীর বিপুল সম্পদ, দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য। আমরা ক, খ, গ নাম্বারটা, ঘোড়ার ঘ, আমরা এটা উত্তর দিব। ঠিক আছে বাবা? এবার আমরা সৃজনশীল প্রশ্ন চলে যাই। সৃজনশীল প্রশ্নটা দেখেন, ক নাম্বার দেখেন, বাংলা প্রথম মাসের নাম কি? বাংলা প্রথম মাসের নাম বৈশাখ। এই যে ক। সৃজনশীল 1-এর ক। বাংলাদেশের কৃষি প্রধানত কৃষির উপর নির্ভরশীল। ব্যাখ্যা করো। বাংলাদেশের কৃষি প্রধানত প্রকৃতির উপর নির্ভরশীল। প্রকৃতি যদি অনুকূল থাকে তাহলে বাংলাদেশের কৃষির ফসল ভালো হবে। আর অনুকূলে থাকলে মনে করেন ঝড়, বৃষ্টি, বন্যা, কৃষি ফসলটা তাহলে খারাপ হবে। এটা খ নাম্বার। গ নাম্বার, উদ্দীপকে বাংলাদেশে কোন মেলার কথা বলা হয়েছে? উদ্দীপকে বাংলাদেশে বৈশাখী মেলার কথা বলা হয়েছে, কারণ বৈশাখী মেলায় আমরা কি করে থাকি এগুলো আমরা সবাই জানি। এটা আমরা নিজের থেকে লিখতে পারবো। ঘ নাম্বার, বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশে উদ্দীপকের বর্ণিত মেলার ভূমিকা উল্লেখ করো। ওই বৈশাখী মেলার ভূমিকা কি করে, বৈশাখী মেলা কি ধরনের কাজ হয়, কি ভূমিকা রাখে, এগুলো আমরা নিজের লিখতে পারবো। ঠিক আছে বাবা? একটু পড়লেই পারবেন ইনশাল্লাহ। সৃজনশীল 2 দেখেন, গোপী নাচ কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর উৎসব? আমরা আগে পড়ে আসছি গোপী নাচ হলো মণিপুরীদের উৎসব। এটা আমরা পড়ে আসছি না আনন্দ উৎসবের মধ্যে। মণিপুরীদের সবচেয়ে প্রিয় উৎসব গোপী নাচ। বৈশাখী বলতে কি বোঝায়? ওই যে আমরা পড়ে আসলাম বৈশাখী। পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নিগোষ্ঠীর বৈশুক, সাংগ্রাই, বিজয় 3টি সমন্বয়ে বর্তমানে সবাই যে একত্র পালন করে, যে অনুষ্ঠান পালন করে, সেটা হলো বৈশাখী। এটা হলো আমাদের অনুধাবনমূলক।
তারপরে দেখেন শান্তা কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত, উদ্দীপকে আলোকে ব্যাখ্যা করো। শান্তা কোন ক্ষুদ্র নিগোষ্ঠী? মণিপুর, গারো, গারো এবং খাসিয়া, কারণ সর্বকনিষ্ঠ কন্যা মেয়ে সে এদের এইভাবে আপনি বর্ণনা করবেন। ঘ নাম্বারটা সেম উদ্দীপকের আলোকে আপনি আপনার নিজের মতামত অনুযায়ী ব্যাখ্যা করবেন। বাবা আমরা আজকে পড়ালাম, আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দিলাম, বা কারণ আমরা 3 দিন লাগলো চ্যাপ্টারটা শেষ করতে। আপনারা আশা করি খুব ভালো করে পড়বেন, আমি আশা করব। আর আমাদের যে আপনারা এই চ্যাপ্টারের পড়াগুলো অনেক ইজি আছে, আপনারা যদি একটু মনোযোগ দিয়ে পড়েন তাহলে আপনারা পারবেন ইনশাল্লাহ। আশা রাখি আগামী ক্লাসে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।